গল, যা বর্তমানের ফ্রান্স আর ইতালির মাঝে ছোট একটা নদী আছে। প্রচুর আয়রন ডিপোজিটের কারণে এই নদী একেবারে লাল বর্ণের হয়ে থাকে। 49 BCE-তে জুলিয়াস সিজার তার লিজিয়ন নিয়ে এই নদীটা ক্রস করে, আর তার এই নদী ক্রস করাটা পৃথিবীর ইতিহাসই বদলিয়ে দেয় সেই সময়। রুবিকন নামের এই নদীটা পার হওয়ার সময় সিজার জানতেন যে তিনি আর ফিরে যেতে পারবেন না, অ্যান্ড তখন থেকেই রুবিকন পয়েন্ট কথাটা প্রচলিত হয়ে যায়, যার অর্থ দিস ইজ দ্য পয়েন্ট অফ নো রিটার্ন। 1998 সালের মে মাসের 11 তারিখ আমাদের সাবকন্টিনেন্টের একটা দেশ সেই রুবিকন পয়েন্টটা পার করে। রাজস্থানের পোখরানে অপারেশন শক্তির মধ্যে দিয়ে ইন্ডিয়া অফিসিয়ালি নিউক্লিয়ার রুবিকন লিমিট ক্রস করে। আর তার মাত্র কয়েকদিন পরেই মে মাসের 18 তারিখ বেলুচিস্তানের চাঘি পর্বতের নিচে খোঁড়া গভীর টানেলের মধ্যেও পাকিস্তান তাদের নিউক্লিয়ার টেস্ট পরিচালনা করে। মাত্র এক মাসের ব্যবধানে দুইটি প্রতিবেশী রাষ্ট্র দেখিয়ে দেয় কেউই কাউকে ছেড়ে কথা বলবে না। আর যদিও এর আরও আগেই ইন্ডিয়া নিউক্লিয়ার ওয়েপেন টেস্ট করেছিল, কিন্তু এই 1998 এর টেস্টটা ছিল একদম একটা নতুন এরার সূচনা, যেখানে ভারত এবং পাকিস্তান দুই দেশই জানলো যে একজনকে মারলে আরেকজনও ছেড়ে কথা বলবে না। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কিছুদিন আগে ভারত আর পাকিস্তানের মধ্যে থাকা যে গ্যাঞ্জামটা চলে যায়, সেইটা নিউক্লিয়ার ওয়ারের দিকে যেতে পারত, তা নিয়ে সবাই কিন্তু ভয় পাচ্ছিল। অ্যান্ড এই ভয়ের কারণটা বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। পেছনে গিয়ে দেখতে হবে এই দুইটা দেশই নিউক্লিয়ার ওয়েপেনটা পেল কিভাবে। আমেরিকা, রাশিয়া আর ব্রিটেন যখন নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজ করছে, ইন্ডিয়াতেও সেই সময় বেশ ভালো একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট উঠে আসে। সিভি রামান, রামানুজান, এস.এন. বোসের মতো দুনিয়া কাঁপানো সায়েন্টিস্ট ছিল ইন্ডিয়ার হাতে। প্লাস পুরো ইন্ডিয়া সাবকন্টিনেন্টের ছাত্ররাই অদ্ভুতভাবেই ম্যাথে ছিল দুর্দান্ত। মডার্ন ফিজিক্সে তাই ভারতীয়দের কন্ট্রিবিউশন আসাটা ছিল জাস্ট সময়ের অপেক্ষা। আর এই সায়েন্টিস্টদের মধ্যেই একজন ছিলেন ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। ভারতের স্বাধীনতারও প্রায় 3 বছর আগে তিনি একটা চিঠি লেখেন টাটা গ্রুপের কাছে, অ্যান্ড টাটা ট্রাস্ট থেকে ফান্ডও ম্যানেজ করেন তিনি। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ নামের একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠাও করেন। আর এর পাশাপাশি ভারতের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুও ভাবাকে ব্যাপক সাপোর্ট দেন ন্যাশন ওয়াইড নিউক্লিয়ার প্রোগ্রাম বসানোর ব্যাপারে। নেহরুর দুর্দান্ত ডিপ্লোম্যাটিক স্কিল অ্যান্ড ভাবার ইন্টারন্যাশনাল রেকগনিশন ইন্ডিয়ার এই নিউক্লিয়ার রিসার্চের স্পিড অনেক গুণে বাড়িয়ে দেয়। ভাবা নিজেও কিন্তু ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাটমিক এনার্জি ফর পিসফুল পারপাসের প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছিলেন। কিন্তু একটা প্রশ্ন ঠিকই ওয়ার্ল্ড ওয়াইড উঠছিল যে এই নিউক্লিয়ার পাওয়ার যদি ইন্ডিয়া আসলেই পেয়ে যায়, সেটার ব্যবহার তারা কিভাবে করবে। ধারণা করা হয় যে নেহরুর চিন্তা ছিল এই ডিসিশনটা ফিউচার লিডারদের হাতে। তিনি নিউক্লিয়ার প্রোগ্রামটাকে আপ অ্যান্ড গ্রোয়িং করে দিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু একই সাথে নেহরু এইটাও চেয়েছিলেন কোনোভাবে যেন ইন্ডিয়ার এই প্রোগ্রামটা বন্ধ না হয়। আর যে কারণে ইউএসের বারুঞ্জ প্ল্যান থেকে শুরু করে নিউক্লিয়ার সেফগার্ডের জন্য হওয়া সবগুলো মেকানিজমের এগেনস্টেও ইন্ডিয়া লবিং করেছিল। ইনিশিয়ালি এনার্জি চাহিদা মেটানোর জন্য কাজ শুরু হলেও 1964-তে যখন চায়না নিজেদের নিউক্লিয়ার টেস্ট চালায় অ্যান্ড নিজেদের 5th নিউক্লিয়ার পাওয়ার হিসেবে ডিক্লেয়ার করে দেয়, তখন ইন্ডিয়ার হাতে কিন্তু অপশন কমে আসে। অ্যান্ড এই টেস্টের টাইমিংটাও ছিল ইন্ডিয়ার জন্য বেশ বাজেই বলা যায়। জাস্ট 2 বছর আগেই ফার্স্ট সায়ানো ইন্ডিয়ান ওয়ারে ইন্ডিয়া চায়নার কাছে খুবই বাজেভাবে পরাজিত হয়। একই সাথে চায়নার সেই নিউক্লিয়ার টেস্টের জাস্ট 5 মাস আগেই নেহেরু কিন্তু মারা যায়। ইন্ডিয়াতে তখন চলছে এক বিশাল পাওয়ার ভ্যাকিউম। ইন্টারনালিও তখন প্রচুর প্রেশার নিউক্লিয়ার ওয়েপেন বানানোর জন্য, কিন্তু একই সাথে ভয় আছে যে এই কাজ শুরু হলে যদি নিউজ লিক হয়ে যায় তাহলে কি হতে পারে তা নিয়ে। ইনিশিয়ালি ভারত, ইউএসএ, রাশিয়া আর ব্রিটেনের কাছে হেল্প চায় চায়নার এগেনস্টে, আর সেটা না পেয়ে তারা নিজেরাই একটা ট্রিটি ফর্ম করার চেষ্টা করে নিউক্লিয়ার পাওয়ার কন্ট্রোলের জন্য। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি বুঝতে পারছিল এতদিন ধরে কন্ট্রোল মেকানিজমের এগেইনস্টে থাকা ইন্ডিয়া হুট করে কন্ট্রোল মেকানিজম কেন চাচ্ছে, আর এই কারণে তাদের সেই প্ল্যানটাও ফেল করে। আর এরপরে থার্ড প্ল্যান আসে লাল বাহাদুর শাস্ত্রীর হাত ধরে। তিনি নিউক্লিয়ার ওয়েপেন বানানোর প্ল্যান করেন, কিন্তু তিনি অ্যান্ড ভাবা দুইজনই 1966 সালের জানুয়ারিতে মারা যান। তাদের এই মারা যাওয়া নিয়ে বেশ কিছু কনস্পিরেসি থিওরি আছে, যদিও সেগুলো প্রমাণিত না, এই কারণেই বুঝতে পারছেন বলছি কনস্পিরেসি থিওরি। এর পরবর্তীতে দায়িত্ব এসে পড়ে ইন্দিরা গান্ধীর ওপর, কিন্তু একই সময়ে ইন্ডিয়ার দুই পাশে পাকিস্তানে আর একটা সমস্যা উকি দিচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এখন ইন্ডিয়া থেকে পার্সপেক্টিভটা সরিয়ে তার পাশের দেশ পাকিস্তানে চলে যাই। আর 5-6 বছর আগে 1965 সালে পাকিস্তান সরকার কানাডার সাথে একটা কন্ট্রাক্ট সাইন করে হেভি ওয়াটার রিঅ্যাক্টর সেলের, অ্যান্ড দ্যাট ওয়াজ এ সাইন পাকিস্তান নিজেদের নিউক্লিয়ার প্রোগ্রামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একই সাথে ইনিশিয়ালি সাবকন্টিনেন্টকে পাত্তা না দিলেও ইউএসএ বুঝতে পারে যে সাবকন্টিনেন্ট রাশিয়ার অ্যাডভান্স আগানোর ভালো একটা ফ্রন্ট, প্লাস পাকিস্তানের জিওগ্রাফিক্যাল লোকেশন তাদের জন্য একদম পারফেক্ট।
চায়না বা রাশিয়ান ইনফ্লুয়েন্স আগাতে হলে পাকিস্তানকে ধরেই আগাতে হবে। তারা মোটামুটি মিডল ইস্টের কাছে, আফগানিস্তান এবং রাশিয়ার ইনফ্লুয়েন্স শেষ হয় ঠিক পাকিস্তানের সীমানায়। আর আমাদের বাংলাদেশও সে সময় পাকিস্তানের অংশ হয়। পাকিস্তান আমেরিকার পাশে দাঁড়ালে আমেরিকার ইনফ্লুয়েন্স মায়ানমার আর লাওস হয়ে ভিয়েতনামের কম্বোডিয়া পর্যন্ত এক্সপ্যান্ড হতে পারে। আর তার চেয়েও বড় কথা, পাকিস্তানের সেই সময় পলিটিশিয়ানরা আমেরিকার হেল্প পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, কারণ তারা জানতো এই সাবকন্টিনেন্ট ভাগ ইকুয়ালি হয় নাই। ইন্ডিয়ার হাতে অনেক বেশি জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ আছে, অ্যান্ড এই কারণে আমেরিকা মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল এইড দেওয়া শুরু করে পাকিস্তানকে। 1971-এর যুদ্ধের পর 1972-এ পাকিস্তান তাদের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর বসায়, আর সেই পাওয়ার প্ল্যান্ট 1973-এর জুলাই মাসে অফিসিয়ালি অপারেট করাও শুরু করে। আর 1973-এর ডিসেম্বরে পাকিস্তান জানায় তারা তাদের মাটিতে বিপুল পরিমাণে ইউরেনিয়াম মজুদের সন্ধান পেয়েছে। স্বাভাবিকভাবেই ইন্ডিয়া এবার প্রচণ্ড প্রেসারে পড়ে যায়, এবার তাদেরও কিছু একটা করতেই হবে। 1974-এ ইন্ডিয়া হুট করেই তাদের প্রথম নিউক্লিয়ার টেস্ট চালায়। স্মাইলিং বুদ্ধা নামে পোকরায় করা এই টেস্ট পুরো ওয়ার্ল্ডের সব নিউজ পেপারে এসে হাজির হয়। জিওপলিটিক্যাল সিনে কাঁপাকাঁপি উঠে যায়, অ্যান্ড ইন্ডিয়া স্বাভাবিকভাবেই দাবি করে যে পিসফুল পারপাসে তারা এটা ব্যবহার করবে। কিন্তু আমরা সবাই এখানে জানি অ্যাটম বোমের আসলে পিসফুল পারপাসটা কি। একই সাথে ইন্ডিয়া সে সময় টেস্ট করলেও নিজেদের নিউক্লিয়ার ওয়েপন হোল্ডার হিসেবে ডিক্লেয়ার করছিল না। ওয়ার্ল্ড এবার সন্দেহ করা শুরু করে যে ইন্ডিয়া হয়তো লুকিয়ে লুকিয়ে কিছু একটা প্ল্যান করছে, আর এতেই চায়না পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামকেও সাপোর্ট করা শুরু করে দেয়। অ্যান্ড সেই সময় পাকিস্তানে আবার ইউএস আর্মি অবস্থান করছিল আফগান যুদ্ধের আফটার ইফেক্ট হিসেবে। চাইনিজ টেকনোলজি যে এত ইজিলি পাকিস্তানে ঢুকছে এটা নিয়ে তারাও কিন্তু আপত্তি জানাচ্ছিল না। আর এটার অবশ্য একটা কারণও আছে। সেই সময় বলা যায় প্রায় পুরো ওয়ার্ল্ডই ভারতের উদ্দেশ্যটা কি এই নিউক্লিয়ার ওয়েপন নিয়ে এটা খুঁজে বের করতে পারছিল না। আর এই কারণেই ভারত যেন আউট অফ কন্ট্রোল চলে না যায়, সেই জন্য পাকিস্তানকে একটা ডিটারেন্স হিসেবে দাঁড় করাচ্ছিল। রাজীব গান্ধী অনেক চেষ্টা চালান ইউএসএকে বোঝাতে যে পাকিস্তানকে যেন তারা হেল্প না করে, কিন্তু আমেরিকা তাদের পজিশনে অনড় থাকে। বাধ্য হয়েই বলা যায় ইন্ডিয়া আবার তাদের প্রোগ্রামের দিকে ফোকাস করে। আর এইদিকে পাকিস্তানে ভুট্টোর পর জেনারেল জিয়াউল হক ক্ষমতায় আসলে তিনি ডিসিশন নেন তারাও নিউক্লিয়ার ওয়েপন বানাবে, কিন্তু লুকিয়ে লুকিয়ে। ইভেন এই সময়টাতে পাকিস্তান যে নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করছে এটা স্বয়ং আমেরিকাও নাকি পর্যন্ত জানতো না। কিন্তু ইন এ ট্রু পাকিস্তানি ম্যানার 1987 সালের দিকে পাকিস্তানি পলিটিশিয়ানরা নিজেদের নিউক্লিয়ার বোম আছে এই ধরনের কথাবার্তা বলা শুরু করে দেয়, যেটাকে ফাঁকা বলি আওড়ানো বলা যায়। আপনারা জানেন আমাদের সাবকন্টিনেন্টের পলিটিশিয়ানদের এই জিনিসের অভ্যাস তো আছেই। এর পরবর্তীতেই 1988 সালে ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় তারা এবার অফিসিয়ালি ওয়েপেনাইজ করবে নিউক্লিয়ার পাওয়ারকে। কিন্তু এরপরই আর একটা বড় ঘটনা ঘটে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন। পাকিস্তানের যেমন সাপোর্ট দেওয়ার জন্য ছিল ইউএসএ, ইন্ডিয়ার ছিল সোভিয়েত। কিন্তু সোভিয়েতের পতন মানে এখন ইন্ডিয়াকে ব্যাকআপ দেওয়ার কেউ নাই। অর্থাৎ তাদেরকে খুবই দ্রুত এমন কিছু করতে হবে যেটা অন্যদের ভয় দেখাবে তাদের সাথে যে কোনো ধরনের যুদ্ধে নামতে। আমেরিকা সিদ্ধান্ত নেয় তারা ইন্ডিয়াকে দুইটা দিক থেকে প্রেসার দিবে। একটা হচ্ছে ডিএসকেলেশন অফ নিউক্লিয়ার প্রোগ্রাম, আর একটা হচ্ছে কাশ্মীর ইস্যু। যার ফলে সেই সময় ইন্ডিয়া তাকায় চায়নার দিকে, কিন্তু চায়না ইন্ডিয়ার বন্ধু হবে না এটা জানেনি। ইন্ডিয়া ট্রাই করে নর্মালাইজেশনের। চায়না প্রথমত রাজি হয়। 1995 সালে ইউএস ইন্টেলিজেন্স খবর দেয় যে চায়না পাকিস্তানকে যেই M11 মিসাইল দিয়েছিল সেগুলো ক্রেটে করে সার্গোদাতে মুভ করা হচ্ছে। এটা ইন্ডিয়ান বর্ডারের খুবই কাছে ছিল। একই সাথে ইউএসএ সেই সময় নিউক্লিয়ার নন প্রলিফিক প্ল্যানও করছিল। ইন্ডিয়া বুঝে যে এই আইন পাশ হয়ে গেলে তাদের অফিসিয়ালি নিজেদের নিউক্লিয়ার পাওয়ার হোল্ডার হিসেবে ডিক্লেয়ার করতে চাওয়া অনেক কাঠখড় পেরিয়ে করতে হবে। অর্থাৎ দ্য ক্লক ওয়াজ টিকিং। প্রাইম মিনিস্টার নারাসিমহা রাও দ্রুত ওয়েপেনাইজেশনের কাজ শুরু করেন। আর তার পরবর্তীতেই 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ইন্ডিয়া পোখরান 2 চালায়। মে মাসের 11 তারিখ পরপর 5টা নিউক্লিয়ার বোম ব্লাস্ট করে তারা, অ্যান্ড নিজেদের নিউক্লিয়ার ওয়েপন হোল্ডিং কান্ট্রি হিসেবে ঘোষণা করে দেয়। জাস্ট 2 সপ্তাহের মধ্যেই মে মাসের 28 তারিখ পাকিস্তানও তাদের নিউক্লিয়ার ওয়েপন টেস্ট চালায়। আর একই সাথে তারা পৃথিবীর সামনে নিয়ে আসে নিজেদের তৈরি গৌরি মিসাইল। শুরু হয় আর একটা নিউক্লিয়ার রেস, বাট সেইটা আর এক কাহিনী। অ্যান্ড টু বি অনেস্ট সেই কাহিনী এখনও কিন্তু চলছে। তো স্বাভাবিকভাবেই কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তানের যে গ্যাঞ্জাম হলো সেই সময় একটা বড় একটা মানুষের টেনশন ছিল যে নিউক্লিয়ার ওয়ার আসলে লেগে যেতে পারে কিনা। তো এই দুইটা দেশে কিভাবে তাদের নিউক্লিয়ার ওয়েপনটা পেয়েছিল, ডেভেলপ করেছিল, সেটার ইতিহাস একটা ছোট করে বলার চেষ্টা করেছি এই ভিডিওতে। আর ইন্ডিয়া পাকিস্তানের এই সময়ের গ্যাঞ্জাম নিয়ে কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ সেই সময় আপনারা জানেন লাস্ট ভিডিওতে বলেছি বাসা চেঞ্জ করছিলাম। সো ওই সময়টায় আসলে একদম এক্স্যাক্ট আমি যখন জিনিসপাতি ট্রান্সফার করছি ওই সময় নিউজগুলো দেখছিলাম। তো ইটস এ স্যাড থিং যে ওই সময় আসলে ভিডিও দিতে পারি নাই। বাট
হোপফুলি এই টপিকটা টাচ করবো সামনে, ডোন্ট নো এখনই কিনা। নেক্সট টপিকটা হয়তো বা সালাউদ্দিন আইয়ুবীকে নিয়ে দিব। তো আর এই আপাতত একটা টেম্পোরারি টাইপের সেট আপে ভিডিও করছি, ইচ্ছা আছে এই জায়গাটা টুকটাক সাজানোর, যাতে আমার ভিডিওর সাথে মানানসই হয়, অথবা অন্য একটা বাসার অন্য একটা কর্নারেও জায়গা আছে, যেই জায়গাও চিন্তা করেছি ভিডিও করা যায় কিনা। সো নেক্সট ভিডিওটা হয়তো একটু এক্সপেরিমেন্ট করব, আপনারা জানিয়েন এই জায়গাটাতে এই পেছনে টুকটাক কিছু ঝুলালে বেশি ভালো লাগবে, নাকি আমি টোটালি একটা ডিফারেন্ট জায়গায় যাব, যদিও না দেখলে তো আসলে বুঝবেন না। সো এনিওয়ে, ওয়াচ আউট ফর দ্য নেক্সট ভিডিও। আর এই ভিডিওতে ইউজ করা সবগুলো সোর্স নিচে দেওয়া থাকবে। দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।